This is Tecno Phantom X2 Pro 5G. Finally আমাদের স্টুডিওতে আমার হাতে রয়েছে। এই ফোনটা ডিসেম্বরের 7 তারিখে দুবাইয়ে গ্লোবালি লঞ্চ হয়েছে। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন এবং মার্কেটে বেশ ভালো রকমের একটা সাড়া ফেলে দিয়েছে। তো টেকনোর তরফ থেকে এরকম ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবে এটা আমি অন্তত এত তাড়াতাড়ি ভাবিনি। যাই হোক, টেকনো বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ফোনটা ইউজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু তারা আমাদের কাছে আসলে বক্স সহ এই ফোনটা পাঠায়নি, সো বক্স কন্টেন্ট আমি সবকিছু দেখাতে পারছি না। বক্সের ভিতরে আমরা অবশ্যই সুন্দর স্মার্টফোনটি পেয়ে যাব। এটার সাথে একটা কেস দেওয়া হয়েছে নাকি, যে কেসটা আবার এভাবে স্ট্যান্ড করেও রাখা যায় এরকম সুব্যবস্থা আছে। চার্জার থাকবে, ডকুমেন্টেশন, তারপর সিম এজেক্টর টুল, এই সমস্ত সবকিছুই থাকবে। তো যদি ফোনটা আপনি হাতে নেন, প্রাথমিকভাবে আপনার মোটেই মনে হবে না এটা টেকনোর কোনো স্মার্টফোন। সিরিয়াসলি এমনটা মোটেই মনে হবে না। মোটামুটি লাখ টাকা বা আমরা 80-90 হাজার টাকার মতো যে ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো রাইট নাও বাংলাদেশ মার্কেটে পেয়ে যাই, তাদের মতো একটা ফিল দিতে পারছিল। এইটার বডি ফ্রেমটা কিন্তু মেটাল দিয়ে তৈরি এবং আমরা যেমনটা দেখছি দুপাশেই এজ করা হয়েছে, অর্থাৎ দুপাশ থেকে একটু রাউন্ড। রেয়ার প্যানেলটা একদমই ফ্রস্টেড বা স্যান্ড ফিনিশ বলতে পারেন। ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আমাদের হাতেরটা, তবে এর কিন্তু আরো কালার ভেরিয়েন্ট রয়েছে। বিশেষ করে এর একটা অরেঞ্জ কালার আছে যেটা মারাত্মক বোল্ড, ওইটা পাইলে ভিডিওতে দেখতে আরো সুন্দর লাগতো। তো আমরা জাস্ট ব্ল্যাক কালারটা পেয়েছি। রিয়ারে আমরা দেখবো ফ্যান্টম লেখা আছে, জাস্ট এখানে ফ্যান্টম লেখা আছে। ক্যামেরা মডিউলটা জাস্ট একবার দেখুন, বিশাল বড় সাইজের। তো আসলে ক্যামেরা মডিউলটাকে জাস্ট বড় করে দিয়ে ভিতরে সেন্সর ছোট রেখেছে বা লেন্সগুলো ছোট, বিষয়টা কিন্তু এমন না। এখানে যে মেইন লেন্স বা সেকেন্ডারি যে লেন্সটা রয়েছে সেটা জাস্ট একবার দেখুন, এগুলোর সাইজও কিন্তু অনেক বড়। ইভেন সেকেন্ডারি যে লেন্সটা, এইটার সাইজটাই যতটুকু, তা আমরা অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে যদি কম্পেয়ার করতে চাই, তাদের থেকে ছোট না বরঞ্চ বড়ই। তবে খেলাটা কিন্তু এই ক্যামেরাতেই আছে। এখানে রিট্রাক্টেবল একটা লেন্স ব্যবহার করা হয়েছে। এই লেন্সটা বেরিয়ে আসতে পারে, এই লেন্সটা সামনের দিকে বেরিয়ে আসে। এ বিষয় নিয়ে আমরা ক্যামেরার পার্টে আরো নিশ্চয়ই আলোচনা করব। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস। ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চ, একটু বড় সরই, আবার অনেকের কাছে এটা স্ট্যান্ডার্ড মনে হতে পারে। কার্ভ ডিসপ্লে যেমনটা আমি বলছিলাম, ইহা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল মূলত। আর রিফ্রেশ রেট হিসেবে আমরা এখানে দেখছি 120 হার্টজ রয়েছে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 500 নিটস। আর চিন বেজেল, হ্যাঁ সেটাও ন্যারো, লোয়ার চিনটাও ইভেন যথেষ্টই ন্যারো। তবে আপার চিনটা এটা আরেকটু ন্যারো রাখা গেলে দেখতে অবশ্যই আরো বেশি দারুণ লাগতো। ডিসপ্লে টাচ রেসপন্স ভালো পেয়েছি এবং হাই রিফ্রেশ রেটের যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা একদমই ঠিকঠাক পেয়েছি। এটা যথেষ্ট কালারফুল ডিসপ্লে এবং ব্রাইটনেস ইনডোরের জন্য তো ঠিক আছে, আউটডোরে শ্যাডোরেতেও দেখা যায়। এই ডিসপ্লেটা যা যা অফার করে বা যে ধরনের ফোন, তাতে ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে দারুণ হতো। আর যখন কিনা আমরা ক্যামেরা ব্যবহার করছিলাম, তখন ছবি তোলার সময় দেখলাম যে টাচ অনেক সময় একটু মিস করছিল। তো আমার যা মনে হয় এটা আসলে সফটওয়্যারের কারণে, কারণ অন্য জায়গায় কিন্তু আমরা এই টাচ জনিত সমস্যা পাইনি। কোনো ধরনের টিন্ট, গ্রিন টিন্ট বা শিফটিং ইস্যু, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এই ডিসপ্লেতে ফেস করিনি। টেকনো এই স্মার্টফোনটার প্রসেসর হিসেবে দিয়েছে MediaTek Dimensity 9000 SOC, যা মূলত 4nm এর একটি প্রসেসর এবং আমরা এতে র্যাম পেয়েছি 12 GB আর স্টোরেজ রয়েছে 256 GB। স্টোরেজ সলিউশন UFS 3.1। তো দেখুন এই যে প্রসেসরটা MediaTek Dimensity 9000, যা অলরেডি বাংলাদেশের বিভিন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কিন্তু আমরা পেয়েছি বা হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনে আমরা পেয়েছি। এই প্রসেসরটা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন যে যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর এবং এর যে এতটুকু বেঞ্চমার্ক স্কোরটা এসছে, সেটা নিশ্চয়ই দেখেও একটা আইডিয়া করতে পারছেন। যদিও স্কোর দিয়েই সবসময় সবকিছু হয় না, বাট এই প্রসেসর সম্বন্ধে অ্যাটলিস্ট আপনারা আইডিয়া রাখেন, কারণ আমরা অলরেডি বেশ কয়েকটা রিভিউ দিয়েছি। তো এটা যেহেতু কোনো রিভিউ না, ফুল রিভিউ না, আমরা ওইভাবে আসলে সবকিছু একদম ক্লিয়ার করতেও পারছি না। তবে আমরা যতটুকু ব্যবহার করেছি, জাস্ট 4 থেকে 5 দিনের মতো এই ফোন আমাদের কাছে ছিল, তাতে আমরা রেগুলার পারফরমেন্সে যা দেখলাম, একদম টপ লেভেলের পারফরমেন্সটা এটা দেখাতে পারছিল এবং অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো এক্সপিরিয়েন্স আমরা এর থেকে পেয়েছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদমই ঠিকঠাক ছিল, ফাস্ট ছিল। দেন এটাতে আমরা কিন্তু মাল্টিটাস্কিং কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছিলাম। এছাড়া ফোনটা খুব একটা হিট জেনারেট করছিল না। আমরা টুকটাক বেশ কিছু গেম প্লেও করে দেখি, গেমিং রেজাল্ট আমরা ভালো পেয়েছি। হ্যাঁ, গেমিং এর সময় হালকা একটু হিট জেনারেট করছিল, তবে এতে করে পারফরমেন্স ড্রপ বা থ্রটলিং এর মতো কোনো প্রবলেম আমরা ফেস করিনি। টেকনোর অন্যান্য স্মার্টফোনের মতো ইহা কিন্তু হাইওয়েসে রান করছে। এখানে হাইওয়েস 12 রয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 12। তো হাইওয়েসটা আসলে রেগুলার আমরা যেমন দেখে আসছি, এই স্মার্টফোনের সাথে তার ব্যতিক্রম পাইনি। এখানে স্পেশালিটি বা যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এখানে ইউআই আমরা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করিনি, অলমোস্ট সিমিলার ছিল। তো পারফরমেন্সের প্রসঙ্গ রেখে এবার আমরা একটু ক্যামেরাতে আসি। মূলত এই স্মার্টফোনটার ক্যামেরাটাও একটা বিশেষ আকর্ষণ, যে জায়গায় নতুন কিছু থাকছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের আরো একটি টেলিফটো জুম লেন্স রয়েছে, যা 2.5x অপটিক্যাল জুম দিতে পারে। এছাড়াও রয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার। আর এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা পেয়েছি 32 মেগাপিক্সেলের শুটার। তো আমরা বললাম যে এখানে একটা রিট্রাক্টেবল একটা লেন্স ব্যবহার করেছে তারা। মূলত এখানে যে টেলিফটো জুম লেন্সটা, এটা যে কাজটা করে, সরাসরি বডি থেকে বেরিয়ে আসে। আপনি যখন 2x জুমে যাবেন 2.5x এ, তখন দেখবেন যে এই লেন্সটা বেরিয়ে আসছে। এখন এই বেরিয়ে আসা নিয়ে অনেকের প্রশ্ন থাকবে যে ভাই, এটা যদি বেরিয়ে আসে কতদিন টিকতে পারে, বা আমার হাত লাগলে বা যদি আমি
ফোনটা কোনো একটা জায়গায় রাখলাম, সেই অবস্থায় যদি কিনা আমি মানে প্রেস করি 2x এ, তখন কি হতে পারে? তখন ক্যামেরা আসলে নিজেই সেন্স করতে পারবে যে এইটার উপরে কোনো চাপ পড়ে আছে বা কোনো কিছুতে সে বাধা পাচ্ছে, তখন কিন্তু এটা সে ওপেন করবে না এবং ডিসপ্লেতে তখন আপনি পপ আপ নোটিফিকেশনটা পাবেন। সো এইটা নিয়ে আসলে প্রবলেমে পড়তে হচ্ছে না আপনাকে। তো ওরা মনে হয় টিউভি এর একটা কোনো সার্টিফিকেশন পেয়েছে, যেখানে দেখলাম 3 বছরে এই স্মার্টফোনের কোনো ক্ষতি হওয়ার পসিবিলিটি নেই, সেটা তুষার এরিয়াতেও, মানে যেখানে তুষার পড়ে, তুষারপাত হয়, ওরকম এরিয়াতেও এটা নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। তো মেইন ক্যামেরা দিয়ে আমরা ডে লাইটে বিভিন্ন জায়গার ছবি নেই, যেমনটা আপনারা দেখছেন। ছবিতে শার্পনেস ডিটেল কিন্তু ভালোই আছে ডে লাইটে, তবে কালারে আমরা কিছুটা শিফটিং লক্ষ্য করছি এবং এখানে সবুজ কালার, লাল কালারটা মনে হচ্ছে একটু বুস্টেড। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই বিষয়টা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমরা যদি আলট্রাওয়াইড শুটার আর মেইন শুটারকে কম্পেয়ার করতে যাই পাশাপাশি রেখে, তাহলে কালারের মাঝে কিছুটা তফাৎ দেখছি। ডায়নামিক রেঞ্জে কিন্তু এগিয়ে আছে মেইন শুটারটি, এটা ডায়নামিক রেঞ্জ মোটামুটি ভালোই পেয়েছি এবং ছবিগুলো জুম করে দেখতে গেলেও কিন্তু আমরা ভালো ডিটেইলই পাচ্ছিলাম। এই স্মার্টফোনটা লো লাইটে কিন্তু বেশ ভালো ছবি দেয়। এখানে সেন্সর সাইজ আমরা অনেক বড় দেখছি, যে কারণে লাইট বেশি নিতে পারে এবং লো লাইটে একটা ভালো পারফরমেন্স ফুটিয়ে তুলতে পারে। নাইট মোড অন করে নিলে হ্যাঁ কিছুটা সময় বেশি নেয় ঠিকই, কিন্তু দিন শেষে একটা বেটার আউটপুট দিতে পারে। আমরা শার্পনেস বেশ ভালো পেয়েছি, ইভেন জুম করে দেখতে গেলেও লো লাইটের ছবিগুলো কিন্তু আপনার কাছে ভালো লাগবে। মাঝে মধ্যে কিছু ছবিকে একটু কন্ট্রাস্টি হতে দেখা যায়, বাট ওভারঅল ছবির কোয়ালিটি আমার মনে হয়েছে লো লাইটে বেশ ভালোই দিতে পারছিল এই স্মার্টফোনটি। হ্যাঁ, একদম ব্যাকগ্রাউন্ডে যদি সরাসরি কোনো হাইলাইট থাকে বা কোনো লাইট যদি একদম ক্যামেরার দিকে তাক করা থাকে, তখন সেটাকে ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়, সেটা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনের ক্ষেত্রে দেখে থাকি। বাট এর বাইরে যদি লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকে, লো লাইটে বেশ সুন্দর ছবি পাওয়া সম্ভব এই স্মার্টফোন থেকে। বাকি থাকলো 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যা 2.5x অপটিক্যাল জুম দিতে পারে এবং আপনি ওই লেন্সে গেলে দেখবেন অটোমেটিক বডি থেকে এই লেন্সটা বেরিয়ে আসছে, মানে ওই মুডে গেলে বেরিয়ে আসবে। ডিএসএলআর ক্যামেরা আমরা কি দেখি, যদি লেন্সটাকে জুম করি তখন কি হয়, ধরুন আমার সামনে বসে আপনি একটা ডিএসএলআর ক্যামেরা লেন্সটা জুম করলেন, আমার ব্যাকগ্রাউন্ডে আস্তে করে ব্লার হয়ে যাবে, আমি থাকবো ফোকাসে এবং আমার একটা চুলও যদি এখানে থাকে সেই চুলটাও ক্লিয়ারলি দেখা যাবে। সো এইটা দিয়ে আপনি যখন জুম করে ছবি নেবেন তখন ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজেই ব্লার করা যায়, যেটা ন্যাচারাল ব্লার বা যেটা হলো ট্রু ব্লার বা ট্রু বোকে বলতে পারেন। আমরা রেগুলার যে কোনো স্মার্টফোন দিয়ে যখন কিনা পোর্ট্রেট মোডে ছবি নেই, তখন হয় কি ওইটা সফটওয়্যারের মাধ্যমে কাজ করে, চুল এরিয়াতে দেখবেন মাঝে মধ্যে মিসম্যাচ করে, চুলটা ঠিকভাবে শার্প রাখতে পারে না, কর্নার এরিয়াগুলো এরকম যে কোনো একটা জায়গায় ফাঁকা থাকলে সেই জায়গাগুলো কিন্তু রেয়ারের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়। বাট এইটা দিয়ে যদি আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলেন তাহলে ন্যাচারাল ব্লারটা পাবেন। তবে হ্যাঁ, ডিএসএলআর মতো একদম ওই ধরনের সুপার লেভেলের বোকে পাবেন না, লেন্স তো আলাদা আলাদা হয়ে থাকে, যে কারণে বিভিন্ন রকমের লেন্স বিভিন্ন রকমের ব্লার দিয়ে থাকে। তারপরেও এখানে রেগুলার যে পোর্ট্রেট মোড সেটা তো থাকছেই, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, তখন আবার 2x করেও আপনি ছবি নিতে পারবেন, যাতে আমরা মাঝে মধ্যে কিছুটা এজ এরিয়াতে মানে এজ ডিরেকশনে কিছুটা মিসম্যাচ পেয়েছি। আর এই জুম লেন্সটার যদি ছবির কোয়ালিটি নিয়ে বলতে যাই, যেহেতু এটা 50 মেগাপিক্সেলের মেইন শুটারের মতোই কিন্তু এটা শার্পনেস ডিটেল ভালোভাবে ধরে রাখতে পারছিল। কিছু কিছু ছবিতে আমার একটু কন্ট্রাস্টি মনে হয়েছে, বিশেষ করে লো লাইটের দিকে, বাট ডে লাইটের ছবিগুলো কিন্তু খুবই ভালো ছিল, একদম মেইন ক্যামেরার মতোই সে ডিটেল দেখাতে পারছিল। এই ফোনের মেইন ক্যামেরায় কিন্তু ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS। ভিডিওর কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। এইটা দেখলাম একটু চেহারাকে মানে সুন্দর করে দেওয়ার একটা প্রবণতা নিয়ে থাকে আর কি, এবং মোটামুটি যদি একটু শ্যাডো এরিয়া পায় বা একটু আলো কম থাকে তখনই এটা কিছুটা ওয়ার্ম টোনে ছবি দিচ্ছিল, বাট একদম প্রপার লাইটিং কন্ডিশনে তখন কালার টোনটা মোটামুটি ঠিকঠাক থাকে, তখনও কিছুটা শিফটিং লক্ষ্য করা যায়, বাট সেটা ন্যাচারালের কাছাকাছি। আর এখানে বিউটি মোড টুড কি যেন রয়েছে, ওইগুলো ইউজ করলে আপনি একদম সেই লেভেলের মানে নায়ক হয়ে যাবেন, নায়িকা হয়ে যাবেন, এরকম একটা অবস্থা। সো সেলফি লাভারদের মনে হয় সেগুলো ভালো লাগতে পারে আর কি। সো ক্যামেরাটা ওভারঅল আসলে ভালো লাগার জায়গা ছিল, যেমনটা দেখতে অনেক বড়, রেজাল্টটা তার থেকে মোটেই কম ছিল না। তারপরেও অপটিমাইজেশনের সুযোগ থাকে, টেকনো যদি এই ক্যামেরা সেটআপ নিয়ে আরো বেটার অপটিমাইজেশন দিতে পারে, আমার মনে হয় এর থেকে টপ নচ রেজাল্ট পাওয়া সম্ভব। এর ডিসপ্লের তলায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারই একুরেটলি কাজ করছিল। হালকা স্লাইটলি একটু অ্যানিমেশন ডিলে আছে, এর বাইরে এটা কিন্তু ওকে। বড়সড় এই ডিভাইসে বড়সড় ব্যাটারি রয়েছে, 5160 mAh এর ব্যাটারি, এবং বক্সে পাওয়া যাবে 45 ওয়াটের চার্জার। কোম্পানি ক্লেম করছে এটাকে 0 to 100% চার্জ করতে সময় লাগে 60 মিনিটের মতো। যেহেতু আমরা চার্জার পাইনি, ওটা দিয়ে আমাদের চার্জার করার সৌভাগ্য আর হয়নি, সো এই বিষয়টা আমি বলতে পারছি না। বাট যত বড় চার্জার তাতে মোটামুটি এরকম টাইমেই লাগার কথা, হয়তো একটু প্লাস মাইনাস হতে পারে। তাহলে এই ছিল ডিভাইসটি। টেকনো আসলে নতুন কিছু করে দেখানোর ট্রাই করেছে এখানে, এবং হ্যাঁ ফাইনালি তারা সাকসেসও হয়েছে। এই ডিভাইসটা বাংলাদেশে লঞ্চ হলে আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় টেকনো এবারে না হলেও ভবিষ্যতে তাদের এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো বাংলাদেশে লঞ্চ করুক, এটা আমি আশা করব, এবং বাংলাদেশের মার্কেটে অবশ্যই তাদের একটা চাহিদা তৈরি হবে, যেহেতু টেকনোর ফোন অলরেডি বাংলাদেশ মার্কেটে কিন্তু বেশ ভালো রকমের চাহিদার জায়গায় রয়েছে। তো তাদের এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো বাংলাদেশে আসলে আশা করা যায় সেগুলোর একটা ভালো রকমেরই চাহিদা থাকবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। টাটা।